সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী। এদিকে ২০২৭ সালে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব শিক্ষামন্ত্রী। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট। এবং সবশেষে থাকছে পুশিন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, মাননীয় স্পিকার ৩২,৫০৯ এর পরে আরও ২৬,০০০ এবং আরও ১৭,০০০ শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলা জটিলতার কারণে আমরা নিরসন করতে পারছি না। আজকে ৪ মাস হতে চলল এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। প্রথম সপ্তাহ থেকেই আদালত পাড়ায় মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছি, কিন্তু জানি না এখনও পর্যন্ত অ্যাপিলিয়েট ডিভিশন থেকে কোনো কজ লিস্টে এগুলি আসছে না। আজ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী ২ আসনের সাংসদ সমস্যায় জয়নুল আবেদিন ফারুক প্রাইমারি স্কুলে হেডমাস্টারের অভাব এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন। তার উত্তরে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সারা বাংলাদেশে এ শিক্ষকের অভাব সবাই বলছে, এটি একটি নয়। এনটিআরসিতে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, সেটিও মামলার জটিলতায় ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আমাদের দপ্তরি কাম নাইট গার্ড, সেগুলিও মামলার কারণে ঝুলে আছে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি, তাহলে হাজার হাজার মামলা আমরা দেখতে পাচ্ছি। ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আরও ৩৩,০০০ হেডমাস্টারের পজিশন খালি হয়েছে। আপনি একটু ভেবে দেখুন, সারা দেশে এখনও যারা হেডমাস্টার হতে পারেননি তারা অবসরে চলে যাচ্ছেন এবং হেডমাস্টার হতে পারছেন না। আমি মাননীয় সাংসদ সমস্যা এবং সবার অবগতির জন্য বলছি, আপ্রাণ চেষ্টা করার পরও মামলা জটিলতার কারণে এগুলি নিরসন হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেন, আবার প্রাথমিক স্কুলের প্রশাসনিক বদলির কথা বলা হয়েছে। আমি সাংসদ সমস্যাদের জ্ঞাতার্থে বলতে চাই, এগুলি উপজেলা এবং জেলা এবং বিভাগীয় পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি, এডুকেশন ইজ দ্য এসেন্স কমিউনিটি ফর এভরিবডি। অতএব সবার এই বিষয়টি গুরুত্ব দেয়। আপনার মাধ্যমে আমি এই বিষয়টি সবাইকে অবগত করলাম। এদিকে ২০২৭ সালে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য শুধু পাঠ্যক্রম নয়, বিতর্ক এবং খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। একাডেমিক কাঠামোর মধ্যেও পরিবর্তন আনা প্রয়োজন। আমরা ২০২৭ সালে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব এবং ২০২৮ সালে একাডেমিক সিলেবাস হালনাগাদ করা হবে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০৪ শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড দেন শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ ধীরে ধীরে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়ে এহসানুল হক মিলন বলেন, শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষামন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, নতুন হল এবং আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে নতুন প্রকল্প নেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, ইউনেস্কো কমিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলিকে শিক্ষা খাতে জিডিপির অন্তত ৬% বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে। অতীতে এ খাতে বরাদ্দ ছিল মাত্র ১.৬৯%। তবে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আমরা ধাপে ধাপে এ বরাদ্দ বৃদ্ধি করছি। আগামী বছর তা ৩.৫% উন্নীত করার লক্ষ্য রয়েছে। এরপর পর্যায়ক্রমে 4% এবং 5% নিয়ে যাওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রইস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও
হলেও এগিয়ে যাচ্ছে। তবে আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ধীর গতি, বাজেট ঘাটতি এবং স্বাস্থ্যসেবার অপতুলতার মতো সমস্যাগুলো এখনও রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের সাংসদ সমস্যা হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সাবিনা শর্মিন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স থেকে ২৯ জন, আইন অনুষদ এবং কলা অনুষদ থেকে ৩ জন শিক্ষার্থী এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট, বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই ৩ দলের মধ্যে বিরোধের সূত্র ভরে দেশে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা। তবে দলটির একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চোরা গুপ্তা নেটওয়ার্ক ব্যবহার করে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যবর্তী বিরোধকে আরও উস্কে দেওয়ার কৌশল নিয়েছে। এমনকি রাজধানীসহ সারা দেশে প্রায়ই দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিএনপি, জামাত এবং এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার মতো সাহসও দেখাচ্ছেন তারা। কয়েকদিন আগে নোয়াখালীতে বড় একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ৭ জুন কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। একই সময়ে ঝিনাইদহ ও ময়মনসিংহের ভালুকায় ঝটিকা মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ৩ জুন গোপালগঞ্জ ও পটুয়াখালীতে এবং ৬ জুন চট্টগ্রামে তাদের মিছিল করার খবর পাওয়া যায়। বর্তমানে দেশে আধিপত্য বিস্তারসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে কিছু ক্ষেত্রে বৈরিতা দেখা যাচ্ছে। আর এই ৩টি দলের বিরোধ বা অনৈক্যের সুযোগ নিতে চাইছে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়া দল আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচন থেকে বাইরে এবং সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় থাকলেও দলটি একটি সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য হল ওই সুযোগে তারা দেশে ঢুকে পড়ে রাজনীতির মাঠ দখল করতে পারে। অন্তর্বর্তীকালীন সময়েও নেপথ্যে থেকে নানা ইস্যুকে উস্কে দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। নানা সূত্র থেকে জানা যাচ্ছে এরপর দলটির প্রত্যাশা ছিল কোনো না কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু অধ্যাদেশ জারি করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি দলটি। নির্বাচনের পর দলটির প্রত্যাশা ছিল ক্ষমতায় এসে বিএনপি সরকার অন্তত তাদের রাজনীতি করার সুযোগ দেবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে পাশ করে আইনে পরিণত করায় রাজনীতিতে ফেরার আশা দলটির আরও কমে যায়। সূত্রগুলো জানাচ্ছে এসব কারণে তারা এখন বিএনপি সরকারের ব্যর্থতা দেখতে আগ্রহী। পাশাপাশি তারা চায় ৩ দলের মধ্যে বিরোধের সূত্র ধরে একটা গোলযোগ তৈরি হোক, কারণ এমন গোলযোগ বা সংঘাতের সুযোগে তারা দেশে ঢুকে পড়তে পারবে বলে মনে করছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামের মতে, জুলাই মুভমেন্টে যারা ছিল তাদের মধ্যে যখন ফাটল দেখা দেবে তখনই তৃতীয় কোনো দল কিংবা আওয়ামী লীগ সুযোগটা নেবে। তিনি বলেন, ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে। এটা বিএনপি, জামাত ও এনসিপির ঐক্যের ফাটলের অংশ। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে পরস্পর বিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। খোঁজ নিয়ে জানা যায় ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংবিধান সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে দূরত্ব বেড়েছে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামাতে ইসলামীর মধ্যে জাতীয় বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্যের অভাব দেখা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের প্রতিনিধিত্বকারী দল এনসিপি। বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই দলগুলোর মধ্যে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদের বাস্তবায়ন এবং বিগত সরকারের আমলা নির্ভর সিন্ডিকেট ভাঙার মতো মৌলিক ইস্যুতে দলগুলো একক সিদ্ধান্তে আসতে পারছেন না, বরং বিভিন্ন সভা সমাবেশে একে অপরের বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে। জামাতের সঙ্গে এনসিপির রাজনৈতিক ঐক্য থাকলেও অনেক ইস্যুতে এই দল দুটির মধ্যেও ভিন্ন মত রয়েছে।
তবে এসব কর্মকাণ্ডের জন্য জামাতের প্রতি ইঙ্গিত করে একটি ইসলামিক দলের রাজনীতিকে দায়ী করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। যুগান্তরকে তিনি বলেন, ওই দলটির বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল একসময় জাসদ করতেন, যা মূলত আওয়ামী লীগেরই অংশ। ফলে ইসলামের নাম নিলেও তারা ভেতরে ভেতরে পুরনো আওয়ামী লীগেরই উত্তরাধিকার বহন করছেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে আলাল বলেন, যুক্তিহীন বিরোধিতার নেতিবাচক রাজনীতি ১৯৭২ থেকে ৭৫ সাল থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা করে এসেছে, যা বর্তমান সময়ে আর কারো কাছ থেকেই কাম্য নয়। বিএনপির সঙ্গে বৈরিতার বিষয়টিকে ভিন্নভাবে দেখছে জামাতে ইসলামী। দলটির অসহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মতে, আওয়ামী লীগ স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য গণ অভ্যুত্থানে বিদায় নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় বিএনপি এখন ঘুরিয়ে ফিরিয়ে সেই আওয়ামী লীগকেই রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। ফলে এর বিরোধিতা আমাদের করতেই হবে। তিনি বলেন, বিএনপি দেশের কল্যাণ চাইলে আইন শৃঙ্খলার এই চরম অবনতি হতো না। দেশের এই নাজুক অবস্থায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। আজাদ বলেন, আমরা সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানালেও বর্তমান সরকার সঠিক পথে হাঁটছে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, এনসিপি, জামাত ও বিএনপির মধ্যে বৈরিতা চলমান থাকলে নিশ্চয়ই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ নেবে এবং নিচ্ছেও। দলগুলোর মধ্যে বিভেদ এবং খোদ জাতীয় সংসদে একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য উঠে আসছে, তাতে আওয়ামী লীগ ফেরার শক্তি পাচ্ছে। তিনি বলেন, আসন্ন লোকাল সরকার নির্বাচনকে কেন্দ্র করে সরকার তথা বিএনপি আওয়ামী লীগকে কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ হয়নি। প্রশ্ন তুলে তিনি বলেন, আওয়ামী লীগ কি হাসিনা? আওয়ামী লীগ তো একটি প্রতিষ্ঠান হিসেবে বর্বরতা চালিয়েছে, সুতরাং অপরাধ দল হিসেবে করেছে। দলকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দেশের সবকটি রাজনৈতিক দলকে ঐক্য হতে হবে, তবে সবার আগে এগিয়ে আসতে হবে বিএনপিকে। এবং সব শেষে থাকছে, পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই মঞ্জু। সীমান্ত এলাকায় ভারতের পুশ ইন বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, পুশ ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে যাচ্ছে। আজ রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশ ইন ও কাঁটাতারের রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, কোনো রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন্য দেশের মানুষ বলে জোরপূর্বক সীমান্তের শূন্য রেখায় দিনের পর দিন খোলা আকাশের নিচে বসিয়ে রেখে নির্যাতন করে ঠেলে পার্শ্ববর্তী দেশে ঢুকানোর মতো অমানবিক নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। কয়েক যুগ হতে যাচ্ছে ২০ লক্ষাধিক রাফুজির হৃদয় বিদারক জীবন চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, ভারত সরকার বলেছিল নির্বাচিত সরকার এলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু তাদের সহযোগিতার এই নৃশংস নমুনা অতীতের মতোই আমাদের দেখতে হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের কাঁটাতারের রাজনীতি, সীমান্ত হত্যা ও পুশ ইনের মতো শত্রুসুলভ কার্যক্রম তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান মঞ্জু। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের সঙ্গে সুস্থ ও স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইনের নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশ প্রতিবেশী সুলভ সম্পর্ক চায়, তবে তা হতে হবে সম্মান, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। ফুয়াদ বলেন, গত ৬৫ বছরে সীমান্তে নিহত ও আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা আন্তর্জাতিক মণ্ডলে উপস্থাপন করতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি কূটনৈতিকদের সীমান্ত এলাকা পরিদর্শনের ব্যবস্থা করে বিএসএফের অবৈধ ও অমানবিক কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরার দাবি জানান। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সহ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমেদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।